বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। এবং তার সঙ্গে আরও একটা খবর দিই, আমাদের এই গল্পগুলো ইউটিউবের পাশাপাশি আপনারা শুনতে পাবেন স্পটিফাইতেও। এই গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্পটিফাইয়ের লিঙ্ক, চেক করতে ভুলবেন না কিন্তু। আজ আপনি শুনবেন উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী নিশি করবি। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে শ্রমিক, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প নিশি করবি। ক্রমাগত ঘুরতে থাকা টেপ রেকর্ডারের ভেতর খালি ক্যাসেটটি অব্যক্ত স্বরে যান্ত্রিক আর্তনাদ করে একসময় নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 32B বালিগঞ্জ প্লেসের এই বাড়িটাতে হামেশা এমনটাই হয়ে আসছে। মুখের মসৃণ ত্বক হঠাৎ কেমন যেন শুকিয়ে যেতে থাকে। ঘরের মধ্যে যেন হিম শীতল মৃত্যুর পদধ্বনি শুনতে পাওয়া যায়। কুঁচকে যাওয়া চামড়ার ওপর হাত বোলাতে বোলাতে বছর 25-এর সাগরিকা ঘরের চারিদিকে একবার চোখ বোলালো। না, সে নেই, সে কোথাও নেই। না সেই বৃদ্ধা আর না সেই ছোট্ট মেয়েটি যারা তার কাছে প্রতি রাতে আসে। সরু খ্যাংরা কাঠির মতো দুটি কাঁপতে থাকা পা মাটিতে নামিয়ে একবার জানলার দিকে গেল সে। না, খোলা যাচ্ছে না তো। জানলার পাল্লা দুটো যেন কোনো এক অপ্রাকৃতিক শক্তি নিজের শক্ত দুই হাতে ঠেসে দুই দিক থেকে চেপে ধরেছে। আর কতদিন এইভাবে থাকবো? আমার কি মরণও হয় না? সব হারিয়েছি, সব কিছু। রূপ, লাবণ্য, সামাজিক প্রতিষ্ঠা, এমনকি শেষে নিজের পরিচয়টুকু হারাতে বসেছি। এই ঘরের সবকিছুই যে তার নিয়ন্ত্রণাধীন। সে ঘর রক্ত শুষে খায় একটু একটু করে, তিলে তিলে আমার কাছ থেকে তো সবকিছুই কেড়ে নিয়েছে। আবারও টেপ রেকর্ডারের কাছে গিয়ে সুইচ অন করে সেটি কানের পাতার সামনে চেপে ধরল সাগরিকা। তার জট পাকানো সাদা চুলে রুক্ষতার ছোঁয়া। নিজের বলা আগের সেই কথাগুলোর সাথে সাথে ক্ষীণভাবে একটা অদ্ভুত শোঁ শোঁ শব্দ কানে আসছে, কিন্তু অদ্ভুত ভাষা ভাষা শব্দ। সাগরিকা আরো ভালোভাবে টেপ রেকর্ডারের ব্যাক ফরওয়ার্ড বাটন প্রেস করতেই তার নিজের বলা কথাগুলো ঠিক পেছন থেকে সামনে আসতে লাগলো। ঠিক তখনই আরো একটা গলার আওয়াজ তার কানে এলো। একটা মৃদু কান্নার শব্দের সাথে সাথে কেউ যেন তাকে কিছু বলে চলেছে। পারবি না, পারবি না। আমায় ধরা কি এত সহজ? আমার যে রূপ নেই, গন্ধ নেই, ছায়া নেই, কায়া নেই, নেই অস্তিত্ব। আমায় ধরতে গেলে যে স্থানান্তরণ প্রয়োজন। নিজের জায়গায় অন্য কাউকে আনতে হবে। আমার যে বড্ড খিদে।
এরপর এক টানা একটা ঝিরঝির শব্দ এবং তারপরেই সব শান্ত হয়ে গেল। টেপ রেকর্ডার যন্ত্রটিতে না জানে কত মাস ধরে সাগরিকা এই একইভাবে নিজের দৈনন্দিন দিনলিপি রেকর্ড করে চলেছে। ঠিক তখনই ঘরের উজ্জ্বল আলোগুলো বার কয়েক দপদপ করে উঠল। একটা অদ্ভুত হাড় হিম করা হাসির শব্দ ভেসে এলো কোথা থেকে। চমকে উঠে ঘরের কোণার দিকে ঘুরে চাইল সাগরিকা। একটি আব ছায়া ধোঁয়া ধোঁয়া অবয়ব নোনা ধরা দেওয়ালের পিঠ জুড়ে সৃষ্টি করেছে এক অতিপ্রাকৃত দৃশ্যপট। ছায়া শরীরটা থেকে থেকে দুলে চলেছে। সাগরিকা কম্পমান হাতের আঙুল সেই দিকে নির্দেশ করে বলল, ওই ওই যে আবার এসেছে। এই এই কি চাও কি তুমি? হ্যাঁ, কেন আমাকে আটকে রেখেছো এভাবে? কেন আমায় যেতে দিচ্ছ না? কতবার মরার চেষ্টা করেছি, কিন্তু সেটাও তো করতে দাওনি। কি চাও বলো তো? শেষের কি চাও বলোটা বেশ জোরের সাথে বলতে গিয়ে গলায় বিষম লাগলো সাগরিকার। খুক খুক শব্দে কাঁচতে কাঁচতে এক দলা রক্ত মাটিতে ছিটিয়ে ফেলতেই অবাক কাণ্ড ঘটল। ক্ষয়ে যাওয়া নোংরা অপরিষ্কার টাইলসের মেঝে সেই থুতু মিশ্রিত রক্ত যেন নিজের মধ্যে শুষে নিল। আর ঠিক তখনই দেওয়ালে পড়া সেই ছায়া শরীর হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে চাইল। অদ্ভুত এক ঋণঋণে গলা ভেসে আসছে কোথা থেকে, যেন শত সহস্র আলোকবর্ষ দূর থেকে প্রবল মাধ্যাকর্ষণ শক্তিকে ফুৎকার উড়িয়ে দিয়ে ভেসে আসছে এক ষোড়শ কিশোরী বালিকার অপার্থিব কণ্ঠ। আমি অপরাগ, আমার কিচ্ছুটি করার নেই। এই ঘরটা যে জীবিত মানুষ চায়, সেই মানুষের জীবন থেকে একে একে সবটা কেড়ে নেয়। আমিও যে হারিয়ে গেছি, ফিরতে পারছি না। আমার মা, আমার মা কোথায়? মা কোথায়? সে যে চলে গেল, আর তো ফিরে এলো না। আমাকে কিছু বলো না, বলো না, বলো না গো, আমার মা কোথায়? আমার মা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। তুই কে, তোর মা কে? আমি কিচ্ছু জানি না, বলছি তো, কিচ্ছু জানি না। কথাগুলো সাগরিকা বলল বটে, তবে নিজের গলাটা নিজের কাছেই কেমন যেন তার অচেনা ঠেকল। কেমন যেন কর্কশ ঘ্যারে ঘ্যারে বুড়োটে ধরনের, ঠিক যেন খোনা গলার কোনো অশীতিপর বৃদ্ধা। তবে সে টেরও পেল না যে তার ঠিক পেছনে জড়ো হয়েছে এক রাশ জমাট বাঁধা কালো ধোঁয়াটে অবয়ব। এত তাড়াতাড়ি কি তোকে মরতে দিতে পারি সাগরিকা? একজোড়া ধোঁয়াটে পা বাতাসে ভাসতে ভাসতে সাগরিকার মাথার ঠিক পেছনে এসে দাঁড়াতেই মাথার ওপর কি যেন অনুভূত ঘটায়। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছন দিকে। সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা শরীরটার গায়ে কেমন যেন উৎকট বাসি পচা গন্ধ। তার ঘাড়টা একদিকে কাত করা, তবে সবটাই বড্ড ধোঁয়াটে, অস্বচ্ছ। কাঁপা কাঁপা পায়ে পালাতে গিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ল সাগরিকা। খিলখিলিয়ে হেসে উঠল গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকা সেই ধোঁয়াটে রূপ। এই ঘর যে জীবিত মানুষ চায়, চায় তার স্মৃতি, তার যৌবনের রস, সে সব নিংড়ে শুষে ছিপড়ে করে খায়। জানলার পর্দাগুলো কোনো বাতাস ছাড়াই পটপট শব্দে উড়ে চলেছে। দেওয়ালের একটি বিশেষ বৈশিষ্ট্য, যা এতদিন ধরে সাগরিকা শুধুমাত্র কোনো দক্ষ আর্টিস্টের হাতে আঁকা অয়েল পেন্টিং বলেই ভেবে এসেছিল, তবে এখন আর তা মনে হচ্ছে না। ঘরের দেওয়াল জুড়ে নোনা ধরেছে ঠিকই, তবে অয়েল পেন্টিংগুলো ভীষণ জীবন্ত। কোনোটা নারীর, আবার কোনোটা পুরুষের, কোনোটা আবার ছোট্ট একটি মেয়ের। তাদের নানান অঙ্গভঙ্গি। কেউ মুখটা হাঁ হয়ে থাকা অবস্থায় দুই হাত তুলে আকাশের দিকে চেয়ে রয়েছে, কেউ আবার মাটির দিকে ঝুঁকে কি যেন দেখে চলেছে, কেউ আবার অদ্ভুতভাবে দেওয়াল জুড়ে কি যেন রং তুলি দিয়ে এঁকে চলেছে। কোনো জায়গায় সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি ফুটফুটে মেয়ে। এই ঘরের পর্দার রং টকটকে লাল,
মেঝের ওপর অজস্র আঁকিবুকি। দেখে মনে হচ্ছে কারা যেন বাঁচার আকুল চাহিদায় মেঝের ওপর নখের আঁচড় কেটেছে। আবারও কোথা থেকে যেন ভেসে এলো সেই কিশোরী বালিকার কণ্ঠ। সেই ছায়া শরীর আর দেখা যাচ্ছে না, সেটি যেন বাতাসে মিলিয়ে গিয়েছে। কি ভাবছো? এটাই তো নিয়ম, এভাবেই যে এই ঘরের অস্তিত্ব বজায় থাকে। ধীরে ধীরে সেই কণ্ঠ কর্কশ হয়ে উঠতে শুরু করলো, ভীষণ ভীষণ কর্কশ। সে আবারও বলে উঠল, এই নিয়ম তুমি ভাঙতে পারবে না, কেউ পারেনি। চাইলে পালাতে পারো, সেই চেষ্টা তো কম করলে না। তারা এসেছে, তারা এসেছে। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ? এসেছে, তারা এসেছে। সিলিং ফ্যানটা আচমকা ঘুরতে শুরু করেছে। সেখান থেকে ঝুলতে থাকা শরীরটা ক্রমাগত পাক খেতে খেতে নিচে নেমে আসছে। হঠাৎ এতদিনের আটকে থাকা জানলার পাল্লা দুটো সশব্দে খুলে গেলে সাগরিকা সেদিকে ছুটে গেল। নিচে কিছু লোক দেখা যাচ্ছে। একটা ট্রাক এসে বাড়িটার সামনে দাঁড়িয়েছে। একজন দম্পতি একটি মাঝবয়সী মহিলার সাথে কথা বলে চলেছে। মাঝবয়সী মহিলাটাকে বড্ড চেনা ঠেকছে যেন তার, কিন্তু কোথায় দেখেছে, কোথায়? ভীষণ চেনা তার দাঁড়ানোর ভঙ্গিমা, এক ঢাল এলো চুলে আঙুল চালিয়ে চুলটা ঠিক করার ভঙ্গিমা তার চেনা। সব সব ভীষণ চেনা তার। সাগরিকা জানালার গড়ার ধরে চিৎকার করে বলে উঠল, এসো না, এসো না, এদিকে এসো না। আমার মুক্তি চাই না, কিন্তু আমি আর কাউকে বলি হতে দেব না। যাও যাও যাও, দূরে চলে যাও। দুজন কিশোর কিশোরী বাড়ির বাগানের গাছ থেকে এক থোকা গোলাপ ছিঁড়ে নিয়ে নাকের কাছে শুঁকছে। দুজনেই খিলখিলিয়ে হেসে উঠছে। তবে সাগরিকার কথা কেউ শুনতে পাচ্ছে না, তার গলা তাদের কান অবধি পৌঁছচ্ছেই না। বলা ভালো, এই ঘর সেটা মোটেও চায় না। সাগরিকা আবারও বলে উঠল, এদিকে এদিকে একটু চেয়ে দেখো। তোমরা ফিরে যাও, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। এই বাড়িটা অভিশপ্ত। এর প্রতিটা কোণায় অশরীরীদের দীর্ঘশ্বাস ছড়িয়ে রয়েছে। এরা তোমাকে যেতে দেবে না। ধীরে ধীরে সেই মহিলা ওই দম্পতির সাথে কথা বলতে বলতে ঘরটির দিকে ইশারা করে কি যেন দেখিয়ে চলেছে। মুখের অর্ধেকটা দেখা যাচ্ছে তার, তাকে যে আরো বেশি চেনা ঠেকছে। ধীরে ধীরে মেয়েটি বাড়িটার দিকে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ালো। মুখে লেগে রয়েছে এক অদ্ভুত হাসি। সেই হাসি ভীষণ অপার্থিব। এই হাসি ইহজগতের কোনো জীবিত মানুষের হতেই পারে না। সে সাগরিকার চোখের দিকেই চেয়ে রয়েছে, নিষ্পলক সে চাহনি। তার মুখের হাসিটা ধীরে ধীরে কান পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এবার চোখের মনির সাদা অংশটা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে এক রাশ জমাট বাঁধা অন্ধকার। এটা কিভাবে সম্ভব? আমি তো এই ঘরে। তাহলে নিচে 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 ওঠাকে ও কি আদু? শব্দের পরেরটা বলার আগেই কানের দুই পাশে শোনা গেল ফিস ফিস শব্দ। টেপ রেকর্ডারটা আবারও ঘুরতে শুরু করছে। একটা অদ্ভুত বনবন শব্দ শুনতে পাচ্ছে সাগরিকা। ঠিক তারপরেই গোটা ঘরটা কেমন যেন থরথরে কেঁপে উঠল। সাগরিকা, যা, তুমিও তা, সকলেই যে বাধ্য। এইবার তোমার মুক্তির পালা। যাও, এবার তুমি মুক্ত, পালাও। ঘরের দরজাটা ঠক শব্দে খুলে গেল। সাগরিকা সেদিকে লক্ষ্য করে রোগাটে পা দুটো কোনো মতে টানতে টানতে এগিয়ে নিয়ে গেল। প্রথমবার, বছর মাসের কোনো হিসেব তার জানা নেই, কিন্তু এই প্রথমবার সে দরজার বাইরে পা দিল। কিন্তু অদ্ভুত কাণ্ড, এখানে তো করিডোর থাকার কথা, কিন্তু কই, নেই তো এখানে। সেখানে আবারও একটা দরজা রয়েছে, দরজার পরে দরজা, আরো আরো দরজা। সে একটার পর একটা খুলে যেতেই লাগলো।
আমাকে যেতে দাও, দয়া করো, আমাকে দয়া করো, আমাকে মুক্তি দাও, যেতে দাও আমাকে। ধীরে ধীরে তার চারিধারে ফুটে উঠল শত শত ছায়া শরীর। তাদের মাথা সিলিং ছুঁয়েছে। এক একটি দরজা খোলার পর আবারও সে ওই একই চেনা ঘরে ফিরে আসছে। হঠাৎ তার টেবিলের উপর রাখা ফুলদানির দিকে চোখ গেল। সেখানে এক থোকা ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, ফুলই বটে, রক্ত রাঙা এক থোকা ফুল। সেই ফুলের কোনো গন্ধ নেই, আবার কৃত্রিম ফুলও সেটা বলা যায় না, কিন্তু সেটা কোনো রকম পরিচর্যা ছাড়াই ফুটে রয়েছে। ফুলগুলো মাটিতে আছড়ে ফেলে ফুলদানিটা কাঁপা কাঁপা হাতে তুলে নিয়ে সজোরে নিজের মাথায় আঘাত করল সাগরিকা। একবার, দুবার, তিনবার। ধপ শব্দে তার শরীরটা মাটিতে আছড়ে পড়তেই দরজাটা আবারও সশব্দে বন্ধ হয়ে গেল। সিঁড়ি দিয়ে কারা যেন উপরে উঠে আসছে। মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই নিজের শরীরটা খসটাতে খসটাতে দরজার দিকে শেষবারের মতো নিয়ে যাবার বৃথা চেষ্টা করল সাগরিকা। ধীরে ধীরে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবার সে। ধীরে ধীরে তার গোটা শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যেতেই দেওয়ালে ফুটে উঠল একটি ছবি, একটি মেয়ের ছবি, যে মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছে। এক হাত সামনের দিকে বাড়িয়ে কি যেন বলতে চাইছে সে। খটাং শব্দে দরজার তালা খুলতেই ঘরের মধ্যে পরপর 5 জন এসে প্রবেশ করল। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের স্থাপত্য শিল্পের ধাঁচে গড়া। উঁচু খিলান, প্রশস্ত চওড়া বারান্দা, মার্বেলের মেঝে। নিচতলায় পরপর বেশ কতগুলো ঘর রয়েছে। রয়েছে লাইব্রেরি। হাত দিয়ে মাকড়সার ঝুল সরিয়ে বছর 25-এর সাগরিকা মিষ্টি হেসে লাবণ্য এবং উজ্জ্বলের দিকে চেয়ে বলে উঠল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আমি লোক পাঠিয়ে সবটা পরিষ্কার করিয়ে দেব। তা বলুন, বাড়িটা আপনাদের কেমন লাগলো মিস্টার অ্যান্ড মিসেস দীক্ষিত? সদ্য সোনালি রঙে রাঙানো চুলটাকে আলগোছা কানের পাশ থেকে সরিয়ে লাবণ্য বলল, বাড়িটা বেশ ভালোই। বালিগঞ্জ অঞ্চলের এতটা ভেতরে এমন একটা বাংলো প্যাটার্নের বাড়ি রয়েছে, না দেখলে জানতামই না। বাংলো প্যাটার্নের বাড়ি একে বলে না লাবণ্য, বলে বনেদি বাড়ি। আচ্ছা সাগরিকা দেবী, এই বাড়ির মালকিন তো আপনি, তাই না? মুচকি হেসে লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে তালা বন্ধ ঘরগুলোর দিকে চোখ বোলাতে বোলাতে সাগরিকা বলে উঠল, হ্যাঁ, তা বলতে পারেন। কাগজে কলমে এই বাড়ির মালিকানা আমার ওপরে বর্তালেও সঠিক অর্থে কিন্তু এই বাড়ির মালিক আমিও নই। আমিও আপনাদের মতো কাগজে বিজ্ঞাপন দেখে কিনেছিলাম। এই বাড়ির প্রতিটা ঘর, ঘরের ভেতরে থাকা গন্ধ, বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা স্মৃতি আমার বড্ড প্রিয়। তাহলে বাড়িটা কিনে আবার বিক্রি করছেন কেন? আসলে এই বাড়িটা আমার মতোই বড্ড একা, জানেন। এত বড় বাড়ি তখন সস্তায় পেয়েছিলাম, তাই ঝোঁকের বশে কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি আর আমার পছন্দের মানুষটা নতুন করে একটা সংসার পাতব, আমাদের নিজস্ব। কিন্তু তার আগেই তো। তার আগে কি সাগরিকা দেবী? ও কিছু না, বাদ দিন। আসলে প্রয়োজন ফুরিয়েছে। আর তাছাড়া আমি তো একা মানুষ না, এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করতে গেলেও তো খরচের একটা ঝক্কি রয়েছে। সে তো বটেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বছর 12-র এক কিশোর এবং বছর 10-এর এক কিশোরী হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। তাদের সারা গায়ে মাটি লেগে রয়েছে। লাবণ্য উজ্জ্বলকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কি অবস্থা করেছিস? বলি, এখানে এসেও কি আমায় একটু শান্তি দিবি না তোরা? কি গো, তুমি কিছু বলো। এই, তোরা বাগানে কি করছিলি রে? গায়ে তো মাটি লাগলো কি করে? বিনুনি দুলিয়ে বেশ উত্তেজিত স্বরে দুটো হাত সামনে করে বছর 10-এর অনুরাধা উজ্জ্বল বাবুকে বলে উঠল, এই দেখো বাবা, আমি আর দাদা বাগান থেকে এই ফুলটা পেয়েছি। এইটা গাছ থেকে তুলতে গিয়েই তো গায়ে মাটি লেগে গেল।
তুমি দাদাকে জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ বাবা, আসলে ফুলটা বাগানের যে জায়গায় ছিল সেখানে অনেক কাদা ছিল বাবা, শুকনো কাদা, তাই তো আমার আর বোনের গায়ে লেগে গেল। এক থোকা ফুল হাতে নিয়ে বেশ খুশি মনে উজ্জ্বল বলল, বাহ, বেশ ভালো দেখতে তো, কিন্তু কি ফুল সেটা ঠিক বুঝতে পারছি না। পাশ থেকে বলে উঠল সাগরিকা, রক্তকরবী। রক্তকরবী? এমন গাছের নাম কিংবা ফুলের পরিচয় বিভিন্ন সাহিত্যে, কবিতায়, এমনকি গল্পে আমরা পড়ে থাকি, কিন্তু বাস্তবে এমন কোনো ফুলের দেখা পাওয়া খুবই কম মেলে। উজ্জ্বলবাবু, আপনার কথাটা যেমন ঠিক তেমন কিন্তু ভুলও। হ্যাঁ, এমন গাছ কিংবা ফুল খুব কম দেখা যায়, কারণ কেউই এমন গাছ কিনে বাড়িতে লাগায় না। তবে এই বাড়িতে আগে যারা থাকতেন তারা বোধহয় ভিন্ন ধাঁচের মানুষ ছিলেন। রক্তকরবী ফুল বড়ই মনোমুগ্ধকর। নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকলে মনে হয় চেনা মানুষের গায়ের গন্ধ পাচ্ছি। ড্যাড, কি যে বলেন না। ওই দেখুন, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে নিজে একবার শুঁকে দেখুন। এক থোকা ফুল লাবণ্যর দিকে এগিয়ে দিল সাগরিকা। সেটা হাতের মুঠোয় নিয়ে নাকের কাছে ধরা মাত্র একটা মিষ্টি অথচ তীব্র ঝাঁঝালো গন্ধ তার নাকে ভেসে উঠল। মাথার ভেতরটা কেমন যেন খালি মনে হলো তার। বেশ খানিকটা সময় একইভাবে সেই ফুল নাকের সামনে ধরে রইল সাগরিকা। হঠাৎ চোখ মেলতেই এক অদ্ভুত দৃশ্য দেখল সে। তার চারপাশের দৃশ্যপট কেমন যেন বদলে যাচ্ছে। তাকে ঘিরে ধরেছে বেশ কতগুলো আবছায়া ধোঁয়াটে অবয়ব। দীর্ঘ সেসব ছায়া শরীরগুলো তার দিকে চেয়ে তারস্বরে খিলখিলিয়ে হেসে চলেছে। চারদিক থেকে কারা যেন ফিসফিস করে কথা বলে চলেছে। কিছু টুকরো টুকরো শব্দ তার কানে ভেসে আসছে এবার। যৌবনের লালিত্য মিশিয়ে রক্তকরবী লাল রঙে ফুটে ওঠে লাবণ্য। এই বাড়ি সবাইকে গিলে খেয়েছে, সব সব শেষ করে দেবে। যা, পালা পালা, এখনো সময় আছে, পালা। শোনা যাচ্ছে এক কিশোরীর কণ্ঠ। ভাঙা ভাঙা গলায় সে বলে চলেছে, বড্ড বড্ড খিদে পেয়েছে। আমার মা কই? মাকে খুঁজে এনে দাও না। এই বাড়ি যৌবন ছিনিয়ে নেয়, সে সন্ধি করে, মুক্তির সন্ধি। পালানোর কোনো পথ নেই, সব হারাবি তুই, সব হারাবি। এখনো সময় আছে, পালা লাবণ্য, পালা। ধীরে ধীরে সেই সম্মিলিত কণ্ঠে যুক্ত হচ্ছে শত শত নারী পুরুষের সম্মিলিত চিৎকার। না না না, উফ, তোমরা তোমরা চুপ করো, থামো, তোমরা থামো। আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে চুপ করো। দুই কানে হাত দিয়ে রক্তকরবী ফুলের থোকা মাটিতে ছুঁড়ে ফেলে চিৎকার করে কথাগুলো বলতে বলতে উজ্জ্বলের গায়ে হেলে পড়ল লাবণ্য। কি লাবণ্য? লাবণ্য, আরে কি হলো কি তোমার? এরকম করছো কেন? মিসেস দীক্ষিত, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আমি কি ডাক্তার ডাকবো? মিসেস দীক্ষিত, আর ইউ ওকে? মা, তোমার কি হয়েছে? বাবা, ও বাবা, মা এমন গেল করছে। ভেসে আসছে উজ্জ্বল, সাগরিকা, অনুরাধা এবং নিরুপমের গলা। কানের সামনে কেমন যেন একটানা পি পি শব্দ। কানে তালা লাগলে যেমনটা হয় ঠিক তেমন। হঠাৎ ঘটাং শব্দ করে দোতলার ঘরের দরজাটা কোনো বাতাস ছাড়াই সশব্দে খুলে গেল। ভেসে এলো এক মহিলার চাপা গলার স্বর। কেউ যেন বহু কষ্টের শ্বাস টেনে তার নাম উচ্চারণ করে চলেছে বারবার। লাবণ্য, আমি জানতাম তুমি আসবে। তোমায় যা
আসতেই হবে, কারণ তুমি না এলে আমি যে কোথাও যেতে পারবো না। লাবণ্য ঘোলাটে চোখে সিঁড়ির ওপরের ওই ঘরটার দিকে চেয়ে দেখল অস্বচ্ছ দৃষ্টির সামনে ফুটে উঠেছে এমন কিছু যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের হৃদযন্ত্র বিকল করার জন্য যথেষ্ট। সে দেখতে পেল এক অশীতিপর বৃদ্ধাকে। তার হাড় জিরজিরে কঙ্কালসার শরীরে লজ্জা নিবারণের যে সামান্যটুকু পোশাক রয়েছে সেটাও মলিন, জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে। হাতের নখগুলো ক্ষয়ে ভেঙে গিয়ে ভেতরের মাংসপিণ্ড ঠেলে বেরিয়ে এসেছে। মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসছে লাল রক্ত। উজ্জ্বলের হাতের ওপর নিজের নখ সজোরে গেঁথে দিয়ে বলে উঠল লাবণ্য, ওইটা ওইটা কে? কি করছো কি লাবণ্য? ছাড়ো, আমার ব্যথা লাগছে তো। ওখানে কেউ নেই, একবারটি চেয়ে দেখো, কিচ্ছু নেই ওখানে। লাবণ্য তখনও বিস্ফারিত চোখে সেই দৃশ্য দেখে চলেছে। ওই বৃদ্ধা একটা একটা করে সিঁড়ি এক জোড়া সরু সরু হাতে পায়ে ভর করে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। সে তখনও বিড়বিড় করে বলে চলেছে, লাবণ্য, এই আমায় দেখো, যে দেখো, ওরা ওরা আমার কি হাল করেছে। সব 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 এক এক করে কেড়ে নিয়েছে, কিচ্ছু রাখেনি, কিচ্ছু না। তবে তবে ওরা আমায় দায়িত্ব দিয়েছে, আমি তো শুধু ওদের আদেশ পালন করছি। লাবণ্য, এই বাড়ি আজ থেকে তোমার, ওরাও ওরাও তোমার। ওই রক্তকরবী গাছের ফুল, ওরা যে শোষক। ওরা রক্ত শুষে খায়, রক্ত শুষে খায়। সে এগিয়ে আসছে ধীরে ধীরে, সাপের মতো এঁকে বেঁকে সে লাবণ্যের পায়ের কাছে এসে দাঁড়ালো। ধীরে ধীরে তার পরনের জিন্সের প্যান্ট দুই হাতে শক্ত করে চেপে ধরে কাঁপতে থাকা দুটি সরু পায়ে ভর করে উঠে দাঁড়ালো সে। লাবণ্যের বুকের ধুকপুকানি বেড়েই চলেছে। তার দুই চোখে এক অদ্ভুত ঘুম নেমে আসছে, যেন কাল ঘুম। মস্তিষ্কের রক্ত প্রবাহ দ্রুত লয়ে শরীরের প্রতিটি শিরা উপশিরা ধমনীর মাঝে সৃষ্টি করেছে এক মোটা স্তর। ঠিক যেমন উথলে ওঠে দুধের ঘন স্বর, ঠিক তেমনি ক্ষতবিক্ষত মুখটা তার ঠিক কানের কাছে নিয়ে এসে ওই বৃদ্ধা ফিসফিসিয়ে বলে উঠল, এই ঘরের প্রতিটি আসবাব, পর্দা, দেওয়াল সবই যে বড়ই প্রাণবন্ত। দেখবে, তাদের সকলকে তুমি দেখবে। ওরা যে তোমায় চায় এক নতুন নেতৃত্বাধীন স্বাধীনতা, অপার স্বাধীনতা। আবারও ভেসে এলো উজ্জ্বলের গলা, লাবণ্য, 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 কথা বলো লাবণ্য, লাবণ্য। মিস্টার দীক্ষিত, আপনি একটা কাজ করুন, ওনাকে ওপরের ঘরে নিয়ে চলুন। আসলে বাকি ঘরগুলো তেমন একটা ভালো না, অপরিষ্কার, চারদিকে ধুলো জমে আছে। ওই ঘরটা বাকি ঘরগুলোর তুলনায় থাকার যোগ্য, ওখানেই নিয়ে চলুন। আচ্ছা আচ্ছা, আপনি যা বলবেন, চলুন তাই যাওয়া যাক।
সকলে মিলে সিঁড়ি বেয়ে ওপরে সেই ঘরটিতে এসে লাবণ্যকে বিছানায় শুইয়ে দিল। কাঁধের ব্যাগটা থেকে মিনারেল ওয়াটারের বোতলটা বের করে সামান্য জল নিয়ে লাবণ্যর চোখে মুখে ছিটিয়ে দিতেই প্রথমে যে শব্দটা তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেটা ছিল, জল, একটু জল। উজ্জ্বলের হাতের বোতলটা এগিয়ে দিতেই ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে বিছানায় উঠে বসল সে। এখন কেমন লাগছে লাবণ্য? মাচ বেটার। আচ্ছা মিসেস দীক্ষিত, আপনার ঠিক কি হয়েছিল বলুন তো? ঠিক জানি না, কিছুই বুঝতে পারছি না জানেন। ওই রক্তকরবী ফুলটা নাকের কাছে নিয়ে যাওয়া মাত্র চোখে না কেমন যেন ঘোর লেগে এলো। কতগুলো আবছায়া কালো অবয়ব আমায় ঘিরে ধরে কী সব যেন বিড়বিড় করে বলতে লাগলো। ওই ওই যে বুড়িটা, ওনাকে আমায় বলল এই বাড়িটা নাকি তাকে নির্বাচন করেছে, কারা যেন আমার নেতৃত্ব চায়, আরও কী সব কত কী, সবটা তো মনেও পড়ছে না ছাই। আচ্ছা সাগরিকা দেবী, এই বাড়িতে কি কোনো সমস্যা রয়েছে? দেখুন, সমস্যা তো রয়েছে। এই যেমন বাড়িটাকে বহুদিন হলো ঝাড়পোঁছ করা হয় না। এত বড় বাড়ি পরিষ্কার রাখা কি আমার একার পক্ষে সম্ভব বলুন? এই ঘরটা আমার, আমি এখানেই থাকতাম। আর আপনি কি সব ছায়া, বুড়ি, আরও কত কি বলছেন, সেসব তো আমি কিছু বুঝতেই পারছি না। কারণ এই বাড়িতে আমি ছাড়া তো কেউ ছিল না, আর এই মুহূর্তেও আমরা ছাড়া আর কেউই নেই। তাহলে আমি যা দেখলাম সেসব কি মিথ্যে? আপনি যা দেখেছেন মিথ্যে নয়, আবার সত্যিও নয় মিসেস দীক্ষিত। ইউ আর জাস্ট হ্যালুসিনেটিং। হ্যালুসিনেট? আপনি কি নিশ্চিত? আমি নিশ্চিত, কারণ আপনার বর্ণনা অনুযায়ী আপনি যাদের দেখেছেন তাদের অস্তিত্ব শুধুমাত্র আপনার কল্পনায়, বাস্তবে নয়। কিন্তু কল্পনা বুঝি এতটা জীবন্ত হয়? হয় বই কি, সবটাই আপনার অবচেতন মনের ছায়া। আপনি পথশ্রমে ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। আর আপনি এই বাড়িতে পা দেওয়ার পর যা যা অনুভব করেছেন সবটাই আপনার উত্তপ্ত মনের কল্পনা। আমার মন মানতে চাইছে না সাগরিকা দেবী। তাহলে সেসব দৃশ্য আমরা কেন দেখতে পেলাম না? জানি না, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। লক্ষ্মীটি, তুমি একটু শুয়ে নাও, আমরা নিচের ঘরেই রয়েছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ভালো হবে? আর খারাপটাই বা কি ঘটেছে মিস্টার দীক্ষিত? উনি যা অনুভব করেছেন সবটাই ওনার মনের কল্পনা মাত্র। পথশ্রমের ক্লান্তিতেই এমনটা ঘটেছে। সেটা অবশ্য ভুল বলেননি। আচ্ছা, কাজের লোক পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, তবে একটু সময় লাগবে। কিন্তু আসলে বাড়িটাকে সবাই একটু এড়িয়ে চলে তো, তাই আর কি। এড়িয়ে চলে? কেন? এই কেনর উত্তর তো আমি নিজেও পাইনি মিস্টার দীক্ষিত। যাই হোক, তো কি ভাবলেন, থাকবেন তো? হ্যাঁ, থাকবো। যাই ঘটে থাকুক না কেন, আমরা এখানেই থাকবো। বেশ, তবে তাই হোক। আর বাকি ফর্মালিটিস আমার লোক এসে করে যাবে, কেমন? আজ আসি। দাঁড়ান, আপনার সাথে আরও কিছু কথা আছে। আবার কি কথা উজ্জ্বলবাবু? সবটাই তো হয়ে গেল। বলছি, তবে এখানে নয়, নিচে চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। আর এই যে তোমরা, অনুরাধা, নিরুপম, তোমরা মায়ের সাথেই থাকো। হ্যাঁ, আমি আন্টিকে নিচে ছেড়ে দিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে বাবা। আমি একটা বিষয় বুঝতে পারলাম না সাগরিকা দেবী, আপনি আপনার হাজব্যান্ড বা প্রেমিক পুরুষ দুজনে মিলে এই বাড়িতে থাকবেন বলে ঠিক করেছিলেন, তাহলে ছাড়ছেন কেন? শুধুই কি রক্ষণাবেক্ষণের সমস্যা, নাকি অন্য কোনো কারণও রয়েছে? যদি একান্তই শুনতে চান তাহলে বলতে পারি। হ্যাঁ, বলুন না।
দেখুন, মিথ্যে বলবো না, বড্ড কৌতূহল হচ্ছে। এত বড় একটা প্রপার্টি এত কম দামে বিক্রি করছেন কেন? এদিকে বললেন এই বাড়িটা আপনি কিনেছিলেন, কিন্তু কার কাছ থেকে কিনেছিলেন যদি একটু বলেন। তাছাড়া এত বড় বাড়ির কোনো ওয়ারিশ নেই ভেবে কেমন যেন লাগছে। আমার বিশ্বাস এই বাড়ির নিশ্চয়ই কোনো পূর্ব ইতিহাস রয়েছে। তাছাড়া একটু আগে আপনি নিজেই বললেন যে এই বাড়িটা থেকে সকলে নাকি দূরত্ব বজায় রাখে। এর কারণটা কি? কারণটা ভয়। খাঁটি, অকৃত্রিম, নিপাট একরাশ ভয়। বাড়িটা নির্জন বলে? হতে পারে, তবে আমার আর আমার প্রেমিক পুরুষটার মধ্যে বর্তমানে আর কোনো সম্পর্ক নেই। এই বাড়িটা আমায় গিলতে আসে জানেন, বড্ড ভয় করে। ভয়ের কারণ হয়তো একাকিত্ব, স্বপ্নভঙ্গের যন্ত্রণা আমায় কুরে কুরে খায়। আর যতদূর এ বাড়ির ইতিহাসের প্রশ্ন, তাহলে বলি এটি কলকাতার সবচেয়ে পুরনো বনেদি বাড়িগুলোর মধ্যে একটা। রয় কোম্পানি অ্যান্ড সন্স নামটা চেনা চেনা ঠেকছে? রয় কোম্পানি অ্যান্ড সন্স, রয় কোম্পানি অ্যান্ড সন্স, হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো 70-এর দশকে কলকাতার সবচেয়ে বিখ্যাত সেন্টের কোম্পানি। আমার বাপ ঠাকুরদার মুখেও শুনেছি বটে, বেশ নাম ডাক ছিল। তা এইটা কি ওনাদেরই বাড়ি? আগে হ্যাঁ। আচ্ছা, এই রায়বাড়িতে আগে দুর্গাপুজো হতো না? হতো বই কি, ধুমধাম করে পুজো হতো। ওই বাড়ির সামনে যে বাগানটা দেখছেন, ওটার পরেই দুর্গা দালান। এখন অবশ্য ফাঁকাই পড়ে থাকে, কেউ আসে না। এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই তো রায়বাড়ির ইতিহাসের পাতায় এমন এক ঘটনা লিপিবদ্ধ রয়েছে যা হয়তো আজ অনেকেরই মনে নেই। কি হয়েছিল? দেখুন উজ্জ্বলবাবু, আমি একজন রিসার্চ স্কলার। বিভিন্ন পুরনো রাজপরিবার সহ নানা জমিদার বাড়ি, রাজবাড়ি, এদের প্রাচীন ইতিহাস, নানা স্থাপত্য এবং খনন কার্যের সাথেও যুক্ত ছিলাম। ছিলাম বলছেন কেন? এখন কি নেই? আসলে এসবের আর হয়তো প্রয়োজন পড়বে না। যাই হোক, যেটা বলছিলাম, 70-এর দশকের এমনই এক দিনে অষ্টমীর দিন সকালে জলখাবার খেয়ে গোটা পরিবারের লোক একই সাথে রক্ত বমি করতে করতে মারা গিয়েছিল। সেই সময়কার মেডিকেল রিপোর্ট দেখলে জানা যায় যে প্রায় একসাথে 40 থেকে 45 জনের একটা দল একই সাথে পাত পেড়ে খিচুড়ি ভোগ খেতে বসেছিল। কারণটা ছিল ফুড পয়জনিং। এবার সেটা কিভাবে ঘটে তা আমার জানা নেই। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একে একে সকলে মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে 2 জন বেঁচে গিয়েছিল। একজন এই বাড়ির বড় ছেলে শ্রী কৌলাবতী এবং দ্বিতীয়জন তার বছর 8 মেয়ে শ্যামা। ফুড পয়জনিং হয়ে মানুষ মারা যায় এই প্রথম শুনলাম। এমনটা কিভাবে সম্ভব? সেটা তো সঠিকভাবে আমিও জানি না মিস্টার দীক্ষিত, তবে ব্যাপারটা যে গোলমেলে সে বিষয়ে সন্দেহ নেই। হতেই পারে কোনো পারিবারিক ষড়যন্ত্র। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপর আর কি, মা আর মেয়ে দুজনে এই বাড়িতে একাই থাকতে লাগলো। এদিকে ব্যবসায় মন্দা, দেখবে কে? দেখার তো কেউ নেই। রয় কোম্পানি অ্যান্ড সন্সের ম্যানেজার দেবব্রত গোটা ব্যবসাটা টাকা দিয়ে কিনে নিল। অর্থমূল্য সামান্যই, মাত্র 5,000 টাকা। সেই টাকাটা উনি কৌলাবতী দেবীর হাতে সমর্পণ করে বলেছিলেন এই অর্থমূল্য যাতে সঠিকভাবে কাজে লাগায়। ব্যাপারটা হাস্যকর আমিও জানি, তবে সেই সময় কৌলাবতী দেবী একজন উন্মাদগ্রস্ত পাগল। তবে ওনার একটা বিশেষ গুণ ছিল, উনি দেওয়ালে ছবি আঁকতে পারতেন। মনের মতো রং দিয়ে ছবিগুলোকে জীবন্ত করে তুলতে পারতেন। বাড়ির সকলের মৃত্যুর পর উনি দিন রাত শুধুই দেওয়াল ভরে ভরে ছবি আঁকতে থাকেন। মেয়ের দিকে খেয়াল নেই, নিজের দিকে লক্ষ্য নেই। তার ধারণা কি ছিল জানেন? কি ছিল? উনি বাড়ির প্রত্যেকের, মানে প্রত্যেকজন সদস্যের, তারা যেভাবে চলতেন, যেভাবে বসতেন, খেতেন, কাজ করতেন, এই সবটাই তার মাথায় ছবির মতো গেঁথেছিল। আর ওই যে ঘরটা দেখলেন, যেখানে এখন আপনার স্ত্রী আর 2 সন্তান রয়েছে, ওনারাও ওই ঘরেই থাকতেন। ওই ঘরে? আগে হ্যাঁ উজ্জ্বলবাবু।
কিন্তু আমি তো ওই ঘরের দেওয়ালে কোনো ছবি দেখলাম না। আসলে আমি ওই ঘরে ঢোকার পরেই দেয়াল রং করিয়েছিলাম, তাই দেখতে পাননি। তবে চামড়ার পেছনেই তো শিরা উপশিরা থাকে, তাই না? আসলে কি জানেন, ওই ছবিগুলো দেখলে মনের ভেতরটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠত। যতই হোক, তারা তো আজ মৃত। কিন্তু মা মেয়ের কি হলো? সেটাই তো রহস্য, উজ্জ্বলবাবু। একটু খোলসা করে বলবেন না, আমি ঠিক বুঝতে পারছি না। Well, it seems to be very suspenseful, but I must say, it's very strange too. সকলের মৃত্যুর পর ব্যবসার সকল স্বত্বাধিকার বিক্রি করে মা মেয়ের এক প্রকার চলে যাচ্ছিল। কাজের লোকগুলো তো বহু আগেই বাড়ি ছেড়েছিল, কারণ বিনা মাইনেতে কেই বা কলুর বলদের মতো বেগার খাটতে যাবে বলুন। মেয়েটা সারা বাড়ি একা একাই ঘুরে বেড়াতো, আর ওর মা ওই ঘরের জানলার গ্রিল চেপে ধরে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকতো। অদ্ভুত বিষয় কি জানেন, বাইরের লোকে সেটা দেখতো, অথচ আগ বাড়িয়ে কেউ সাহায্যের জন্য আসতো না। কোনো সময় ইচ্ছে হলে বা মানসিকভাবে সুস্থ থাকলে হয়তো রান্না চাপাতো, আবার কোনো সময় উনুন জ্বলতো না। লোকে আরও একটা কথা বলতো জানেন, কানাঘুষ হয়ে শোনা যেত, কৌলাবতী দেবী যে সমস্ত ছবি আঁকতো সেগুলো নাকি জীবন্ত ছিল। বলেন কি সাগরিকা দেবী, ছবি আবার জীবন্ত? কিন্তু এটা কিভাবে হয়? এসব কি আদৌ সত্যি? তাহলে আর বলছি কি, ওই মহিলা নিজের যৌবন স্বয়ং শয়তানের নামে উৎসর্গ করেছিল, এমনকি নিজের আত্মাও দান করেছিল। ওই দেওয়ালে আঁকা ছবিগুলো রাত নামলে দেওয়াল ছেড়ে এক পূর্ণাঙ্গ অবয়ব রূপে দেখা দিত, চলে ফিরে বেড়াতো। গোটা বাড়ি নাকি শত শত মানুষের কণ্ঠে গমগম করে উঠত। আমি ঠিক জানি না, কারণ আমি কিন্তু তেমন কিছু দেখিনি। বাড়ির আর কোনো ঘরে তেমন সমস্যার কথা শোনা যায় না, শুধু ওই একটিমাত্র ঘর বাদে। এরপর একদিন মার মেয়ে কাউকেই দেখা যায়নি, তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। তাদের নিখোঁজ হওয়ার কিছু মাসের মধ্যেই ম্যানেজার দেবব্রত এই গোটা প্রপার্টি দখল নেন, তবে তিনিও বেশি দিন থাকতে পারেননি। এরপর আমি আসি, ভেবেছিলাম কয়েক মাস ভাড়ায় থেকে তারপর কিনে নেব, কারণ দামটা এই বাজারে নেহাতি কম। একসময় কিনেও নিলাম, তবে বুঝতেই তো পারছেন এখন আমার আর এই বাড়িটার কোনো প্রয়োজন নেই। তাহলে কি ভাবলেন, থাকবেন তো? কিনবেন এই সম্পদ? দেখুন, এই বাড়িতে রহস্যজনক কিছু একটা ঘটে গিয়েছে, সেটা তো বুঝতেই পারছি। অকাল মৃত্যু, মা মেয়ের হঠাৎই নিরুদ্দেশ হয়ে যাওয়া। তবে এসব ভেবে যদি পিছিয়ে পড়ি না, তাহলে শিক্ষিত মানুষ হিসেবে আমার নিজের লজ্জার কোনো শেষ থাকবে না। আমি কালকেই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টে বাড়ি বিক্রির টাকাটা ট্রান্সফার করে আসবো, ঠিক আছে? গুড জব মিস্টার দীক্ষিত। ফ্রম টুডে অনওয়ার্ডস দিস প্রপার্টি ইজ ইয়ার্স। হিয়ারস ইয়োর কি। চাবিটা উজ্জ্বল বাবুর দিকে এগিয়ে দিয়ে সাগরিকা আবারও মুচকি হেসে বলল, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। থ্যাংক ইউ। কখনো ভাবিনি যে এমন একটা প্রপার্টি এত কম দামে পেয়ে যাব। আশা করছি ঠকবেন না। ঠিক আছে, আজ তাহলে আসি। আইল সি ইউ লেটার। সাগরিকা ঘর থেকে বেরিয়ে গিয়ে বাগান পেরিয়ে দূরের ওই শূন্য ঠাকুর দালানের দিকে একবার চাইল। তার চোখ গেল ওপরের ঘরের দোতলার ঘরটার দিকে। দুই জোড়া কৌতূহলী চোখ তাকে দেখে চলেছে, অনুরাধা আর নিরুপম। কিন্তু তারা জানেও না তাদের ঠিক পেছনে এক অস্বচ্ছ অবয়ব ফুটে উঠছে ধীরে ধীরে। একজন বৃদ্ধা, যার শরীরটা বায়োস্কোপের পর্দার ওপর প্রতিফলিত হওয়া ছবির মতো কেঁপে চলেছে, ঠিক যেন শান্ত দিঘির টলটলে জলে প্রতিফলিত হওয়া এক প্রতিবিম্ব। একটা হাত মাথার ওপর তুলে ক্রমাগত বিদায় জানানোর ভঙ্গিমায় নড়ে চলেছে সে। মুহূর্তকালের অপেক্ষা মাত্র। হঠাৎ নিচে দাঁড়িয়ে থাকা সাগরিকার স্থূল শরীরটা দুলতে শুরু করলো ধীরে ধীরে, ঠিক যেন প্রবল উত্তরে হাওয়ায় কাঁপতে থাকা পাতাবিহীন কাঁটাযুক্ত ওক গাছ। একটা আঙুল দিয়ে কি যেন ঘরের দিকে নির্দেশ করে দেখাতে চাইল সে।
নিরুপম আর অনুরাধা চকিতে ঘাড় গড়িয়ে পেছনে তাকাতেই নিচে দাঁড়িয়ে থাকা সাগরিকার শরীরটা বিন্দু বিন্দু জলকণার আকারে ফোঁটা ফোঁটা বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে গেল। একটা অদ্ভুত গন্ধ নাকে ভেসে আসছে। দরজা বন্ধ করে চকিতে পেছনে ঘুরতে উজ্জ্বল দেখতে পেল সিঁড়ির বাঁকে আলো আবছায়ার মিশে রয়েছে দুটি অবয়ব। কে 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 ওখানে? নিরুপম, অনুরাধা, তোরা ওখানে কি করছিস? কথা বলতে বলতে উজ্জ্বলবাবু সিঁড়ির দিকে পা বাড়াতেই যাবে, ঠিক সেই সময় চোখে পড়ল মেঝেতে পড়ে রয়েছে এক গুচ্ছ রক্তকরবী ফুল। ও, এটা তো এখানেই পড়ে রয়েছে। হ্যাঁ, ফুলগুলো বেকার নষ্ট হবে, তার চেয়ে বরং ফুলদানিতে গিয়ে রেখে আসি। এই ছেলে মেয়ে দুটো যা দুষ্টু হয়েছে না, কি বলবো। এক দণ্ড শান্তিতে থাকতে দেবে না। দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। লাইফে পেয়ে একেবারে মাথায় উঠেছিস তাই না? দাঁড়া। মেঝেতে ঝুঁকে ফুলগুলো হাতে নিল উজ্জ্বল। অদ্ভুত একটা মন কেমন করা গন্ধ। নাকের কাছে ফুলগুলো নিয়ে আসতে মাথার ভেতরটা কেমন যেন করে উঠল তার। শিলিগুলো সাপের মতো এঁকে মেঁকে যাচ্ছে। উজ্জ্বলের পা টলছে। ওই অস্বচ্ছ কালো দুটি অবয়ব ধীরে ধীরে দেওয়াল ঘেঁষে বাঁ দিকে সরে যাচ্ছে। এবার নেশাধরণা গলায় উজ্জ্বল বলে উঠল, দাঁড়া, আমি আসছি, আমি আসছি, দাঁড়া। টলমল পায়ে এক একটা সিঁড়ি বেয়ে এসে ওপরে উঠতে লাগলো। দোতলার ঘরের সামনে গিয়ে দাঁড়াতে অদ্ভুত একটা ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। এবার উজ্জ্বল লক্ষ্যও করল না যে ওই দুই জমাট বাঁধা ধোঁয়া ধোঁয়া অবয়ব তার দুদিকে উপস্থিত হয়েছে। ঘরের ভেতর ঢুকে সে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। এবার এ কি? এটা এটা কোন ঘর? দেওয়াল জুড়ে ছবি, পর্দার রং টকটকে লাল, কিন্তু লাবণ্য কোথায়? নিরুপম কিংবা অনুরাধা, কাউকেই তো দেখছি না। ঘরের সবকিছুই কেমন যেন অস্পষ্ট, ভাষা ভাষা। টলতে থাকা শরীরটা ধপ করে বিছানায় এলিয়ে দিল উজ্জ্বল। ঘরের দেওয়াল জুড়ে অসংখ্য হাতে আঁকা ছবি। কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বা বসে, কেউ বা দু হাত আকাশের দিকে তুলে কি যেন দেখে চলেছে ক্রমাগত। একটা ছোট মেয়ের ছবিও রয়েছে। হাতে এক থোকা ফুল নাকের কাছে চেপে ধরেছে সে। রয়েছে এক বৃদ্ধার ছবি। মাটিতে চিত হয়ে শুয়ে মাথাটা সামনের দিকে তুলে এক হাত সামনে বাড়িয়ে রয়েছে সে। একজন মহিলার ছবিও আঁকা রয়েছে। জানলার গ্রিল চেপে ধরে বাইরে তাকিয়ে আছে সেই মহিলা। হঠাৎ ঘরের কোণ থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা গেল। এবার সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। একটি মেয়ে, হ্যাঁ, একটি মেয়ে হাঁটুর ভাঁজে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে চলেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই উজ্জ্বলের মাথাটা কেমন যেন করে উঠল। ধপ করে মাটিতে বসে পড়ল সে। হামাগুড়ি দিতে দিতে সেদিকে এগিয়ে যেতে যেতে এক অদ্ভুত ঘোরের মধ্যে বলে উঠল, কে কে তুই? কাঁদছিস কেন? তুই তুই অনু না? অনুরাধা? এই অনুরাধা, কাঁদছিস কেন অনুরাধা? কি 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 হয়েছে তোর? এই তো এই তো এই তো আমি 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 আসছি, আমি আসছি। এ দেখ, তোর দাদা কই? আর মা? ঘরটা এমন লাগছে কেন রে? পর্দাগুলো এত লাল কেন? এক টানা নিজের মতো প্রশ্ন করতে করতে সেদিকে এগিয়ে যেতে লাগলো উজ্জ্বল। মেঝের দিকে তাকাতেই তার মনে হলো গোটা ঘরটা যেন দুলছে। মেঝের টাইলসে শত শত আঁচড়ানোর দাগ স্পষ্ট। কেউ যেন মেঝে জুড়ে নখের আঁচড় কেটেছে। এসব এসব কি কি রে অনু? কথা বলছিস না কেন? কথা বল, তাকা আমার দিকে। এই অনু। মেয়েটির একদম কাছে এসে তাকে স্পর্শ করতেই যাবে, কিন্তু এ কি? তার কাঁধে হাত দেওয়া মাত্র তার শরীর ভেদ করে সেই হাত দেওয়ালে আঁকা সারি সারি ওয়াল পেন্টিংয়ে গিয়ে ঠেকল। তার শরীরটা যেন বাতাসে গড়া, যাকে অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না। ধীরে ধীরে মেয়েটি মুখ তুলে চাইল। এবার তাকে দেখা মাত্র ভয় আতঙ্কে উজ্জ্বল দু হাত দূরে ছিটকে এলো। একটা অদ্ভুত কটকট শব্দের সাথে মেয়েটির ঘাড়টা
একদিকে হেলে পড়েছে। না, সে অনুরাধা নয়, হতেই পারে না। মেয়েটির মুখের বাঁকা হাসিটা ধীরে ধীরে বড় হতে হতে দুই প্রান্তের কানে গিয়ে ঠেকেছে। চোখের সাদা মনির জায়গায় এক রাশ জমাট বাঁধা কালো অন্ধকার। মেয়েটি তার অস্বচ্ছ ধোঁয়া ধোয়া ছোট্ট হাত দুটো দিয়ে হাততালি দিতে দিতে বলে উঠল, ভয় পেয়েছে কাকু, ভয় পেয়েছে। কি মজা, কি মজা। কে 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 তুই? আমি 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 শ্যামা গো, শ্যামা। সাগরিকা দিদি তোমায় বলেনি বুঝি? জানো, আমি না বড্ড একা, খুব খুব একা। আমার মাটা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। জানি না কোথায় গেছে, কে জানে। শ্যামা? শ্যামা? কিন্তু সাগরিকা যে বলল তোকে আর তোর মাকে কেউ দেখেনি, তোরা কোথায় যেন হারিয়ে গিয়েছিলি। মোটেই না, মা আছে, আমি আছি, শুধু আমাদের কেউ দেখতে পায় না। এ ঘরটা তো এমন ছিল না, সব বদলে গেল কি করে? আর আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তারা তারা কোথায়? আছে, এখানেই আছে, খুঁজে নাও। আবারও কথাগুলো বলতে বলতে মেয়েটি হাততালি দিতে লাগলো। ঠিক সেই সময় পেছন থেকে একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘাড় ঘোরাতে উজ্জ্বলের শির দাঁড়াবে ভয়ে ঠান্ডা এক স্রোত নেমে গেল যেন। একটা শরীর, হ্যাঁ, একটা শুকনো কঙ্কালসার শরীর, যাতে মাংসের লেশ মাত্র নেই, সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মাথার এলো চুল মুখের সামনে এসে গোটা মুখকে ঢেকে দিয়েছে। অদ্ভুতভাবে সেই চুলের রং ধপধপে সাদা, হাত পায়ে শুকিয়ে যাওয়া কুঁচকানো চামড়া হাড়ের সাথে কোনো মতে লেগে রয়েছে। শরীরটা পাক খেতে খেতে নিচে নেমে আসছে। উজ্জ্বলের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে এবার। এর চেয়ে বেশি মানসিক চাপ সহ্য করার মতো ক্ষমতা তার নেই। নিজের কানেই নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছে সে। ঝুলন্ত দেহটা এবার মুখ তুলে চাইল। কি উজ্জ্বল বাবু, কি ভাবছেন? সবটা কেমন বদলে গিয়েছে, তাই না? রং বদলের নামই তো জীবন। এই ঘরের প্রতিটি জিনিস যে যৌবন শুষে খায়। হ্যাঁ, যৌবন শুষে খায়। সময় এলে বল বদলায়, রং পাল্টায়, আপনিও বদলে যাবেন। হ্যাঁ, আপনারও বদল ঘটবে। আমি যে মানুষকে অমরত্বের অভিশাপে দণ্ডিত করি, যৌবন না পেলে, বলি না পেলে, সঠিক মাধ্যম না পেলে, এরাও যে সকলের মতোই মারা যাবে। এই জগৎ আমার, এই জগতের প্রতিটি বস্তু আমার, আমার একার। করাত করে বাজ পড়ার শব্দ হলো এবার। এ যেন জগতের এক ভিন্ন মাত্রা। মাথার ওপরের ছাদ ধীরে ধীরে নিচে নেমে আসছে। সেখানে জমা হচ্ছে সারি সারি কালো মেঘ। এ যেন কালো মেঘ নয়, বিরাট খোলা আকাশ। বাতাসের ঝাপটা গায়ে লাগছে, মাথার চুল উঠছে। মৃত্যুর শিথিল অনুভূতি একটু একটু করে গ্রাস করছে তাকে। ঠিক সেই সময় একটা গলা শুনতে পেল সে, যেন টেপ রেকর্ডারে চলতে থাকা কোনো বাক শিল্পীর কণ্ঠ, তবে গলাটা ভারী কর্কশ। সে বলে চলেছে, এইভাবে আর কতদিন কাটবে জানি না। মুহূর্তে মুহূর্তে ঘরের বল বদলে যায়, আমি চিনতে পারি না। রক্তকরবী ফুলের থোকা শুকায় না, দিনের পর দিন আরো রক্ত রাঙা হতে থাকে। কান পাতলেই শোনা যায় অশরীরীর দীর্ঘশ্বাস। সে মাধ্যম চায়, সে বলি চায়,
যৌবনের বলি, প্রাণের বলি। সে কথা দিয়েছে আমায় মুক্তি দেবে, তবে তারও যে শর্ত আছে। আবারও একটানা ঘর ঘর শব্দ। পর মুহূর্তে আবারও ভেসে এলো সেই মহিলা কণ্ঠ, এইবার আরো রুক্ষ আর কর্কশ, যেন সহস্র যোজন দূর থেকে ভেসে আসছে সেই কণ্ঠ। কিচ্ছু বুঝতে পারছি না, আমি বেরোতে পারছি না, কিন্তু কিন্তু আমি জানি এই নকল পৃথিবীর ওই প্রান্তে রয়েছি। আমি আমার নিজের অস্তিত্বকে অনুভব করতে পারছি। আমি জানি আমি আছি, আবার সেই আমি জানি আমি নেই। আমি আছিও আবার নেইও। আমি ধীরে ধীরে পড়িয়ে যাচ্ছি, যেন কোনো অতি প্রাকৃতিক শক্তি আমার ভেতর থেকে সকল জীবনী শক্তি শুষে নিয়ে ছিপড়ে করে দিচ্ছে। আবারও সেই একটানা ঘর ঘর যান্ত্রিক শব্দ। তারপর সব শান্ত হয়ে গেল। একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু তারই সাথে কয়েকটি ভাষা ভাষা কণ্ঠস্বর। ওগো ওগো, চোখ মেলে তাকিয়ে দেখো, এই তো আমরা সবাই রয়েছি। বাবা, তোমার কি হয়েছে বাবা? এই তো আমরা রয়েছি, তুমি হাত বাড়িয়ে কাকে খুঁজছো? মা দেখো না, বাবা কেমন করছে। তুমি একটা কিছু করো মা, আমার ভীষণ ভয় করছে যে বাবা তো এমন কখনো করে না। লাবণ্যর গলা। পর্যায়ক্রমে ভেসে আসছে নিরুপমের কণ্ঠ এবং শেষেরটা অনুরাধার। তবে সেগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে, কেমন যেন ভাষা ভাষা। অস্বচ্ছ তিনটে অবয়ব দেখা যাচ্ছে, কানের ভেতর একটানা বো বো শব্দ, এবং পরক্ষণেই কেউ যেন তার মুখে জল ছুঁড়ে মারল। এই এই কি হলো তোমার? এমন করছো কেন? ডাক্তারের কাছে যাবে? লাবণ্য, লাবণ্য, তুমি কোথায় ছিলে এতক্ষণ? লাবণ্য, কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ খুঁজলাম আমি। এখানেই ছিলাম। তোমার ওই দুই ছেলে মেয়ে এত দুষ্টু হয়েছে যে কি বলবো। এমনিতে তখন কি দেখেছিলাম কে জানে, সেই নিয়ে তখন থেকে আমার পেছনে লেগেই চলেছে। তোমার মেয়ে আবার আমি যখন ঘুমোচ্ছিলাম ওই জানলার ধারে নাকি কোন বুড়িকে দেখেছে। হ্যাঁ বাবা, আমি দেখেছি, মাকে বললাম, মা তো মানতেই চাইছে না। বুড়ি? বুড়িকে তুমি দেখেছিলে? বুড়িকে দেখেছিলে তাই না? হ্যাঁ, কিন্তু সেসব তো দৃষ্টিভ্রম। আমিও দেখলাম জানো। কি দেখলে গো? ঘরটা পরিবর্তিত হয়ে গেছে। পর্দার রং লাল, মেঝের উপরে কাদের যেন নখের আঁচড়ের দাগ, তারপরে একটা বাচ্চা মেয়ে ওই ওই ঠিক ঠিক এইখানটাতে বসেছিল। একটা বৃদ্ধা মহিলা লাশ ওই সিলিং থেকে ঝুলছিল। টেপ রেকর্ডারের মতো কিছু একটা থেকে একটা ভারী কর্কশ মহিলার কণ্ঠ ভেসে আসছিল। ও ও তোমার চোখের ভুল উজ্জ্বল। আমরা দুজনেই হ্যালুসিনেট করেছি। আমাদের কথা শুনে অনুরাধাও তেমনই কিছু কল্পনা করেছে। জানোই তো, শিশুমন কল্পনাপ্রবণ। তাই বলে সবাই একসাথে? বাবা জানো, আমাদের স্কুলের টিচার, ওই যে সায়েন্স পড়ায় না, দেশবন্ধু স্যার, উনি একটা গল্প বলেছিলেন। একবার ওনার গ্রামের একটি বাড়িতে সকলে মিলে একই সাথে ভূতের অস্তিত্ব টের পেতে শুরু করে। গল্পটা আসলে আমার মনে গেঁথে গিয়েছিল বলেই তোমাদের বলছি। তো স্যারের তখন বয়স অল্প, ওই ধরো আমারই মতো। বাড়িটা ছিল একটা পুরনো জমিদার বাড়ি। এই বাড়িটার মতোই বলতে পারো। নীলকর সাহেবদের সাথে ওই জমিদার পরিবারের ঘনিষ্ঠতা ছিল। নামগুলো অবশ্য এখন মনে নেই, যতটা মনে পড়ে বলছি। কথিত আছে ওই বাড়িতে নীলকর সাহেব আর জমিদারের মিলিত উদ্যোগে একটা গুম ঘর তৈরি হয়। যেসব প্রজারা খাজনা দেয় না, নীল চাষ করতে অস্বীকার করে, বা ধরো গোপনে দল গড়ে বিদ্রোহ করে, তাদের ধরে ধরে ওই গুম ঘরে অত্যাচার করে মেরে ফেলা হতো। জমিদার পরিবারের শেষ যিনি ছিলেন, উনি মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকাই পড়ে থাকতো। একদিন কতগুলো ছেলে তাস খেলতে গিয়ে নানান ভুতুড়ে কার্যকলাপ দেখতে পায়।
গ্রামে রটে যায় মৃত প্রজাদের আত্মা আবারও ফিরে এসেছে। ব্যাস, তারপর থেকে বদনাম রটে যায়। আমার স্যার তার কিছু বন্ধুদের নিয়ে সেই বাড়িতে রাত কাটাবে বলে ঠিক করে। কালো অমাবস্যার রাত, কয়েক জোড়া লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে ওই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একজন বলে উঠল সে এইমাত্র কাকে যেন ওই বাড়িটার ভেতর ছুটে যেতে দেখল। সকলে মিলে তার কথা মতো বাড়ির ভেতরে গেলে কেউ কেউ শুনতে পেল হাসির শব্দ, কেউ বা দেখতে পেল ছায়া ছায়া অশরীরী, কেউ বা আবার বুক ফাটা কান্নার আওয়াজ শুনতে পেল। স্যারের সন্দেহ হলো। তিনি সবাইকে বাড়ির বাইরে যেতে বলে একা থাকার সিদ্ধান্ত নিলেন। কারণ মানা শুনলেন না। সকলে ফিরে গেল, তিনি একা রয়ে গেলেন। পরের দিন সকালে সকলে ফিরে এসে দেখে স্যার নিমের দাঁতন ঘষতে ঘষতে হাসি মুখে বেরিয়ে আসছেন। তিনি জানালেন যতক্ষণ সবাই একসাথে ছিল কিছু না কিছু ঘটতে দেখা গেছে, কিন্তু যখন তিনি একা ছিলেন এবং নিজের মনকে এটা বুঝিয়েছিলেন যে সবই রটনা, তখন থেকেই এখানে আর কিচ্ছু নেই। ঠিক সেই মুহূর্তে সবটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। হ্যাঁ, এমন গল্প আমিও শুনেছি বটে। সাইকোলজিক্যাল পরিভাষায় এটাকে গ্রুপ হ্যালুসিনেশন বলে, যেখানে একজনের চিন্তাভাবনা বা ভ্রম অন্য একজনকে প্রভাবিত করে। তাহলে আমরা সকলেই কোনো না কোনোভাবে দৃষ্টিভ্রমের শিকার। কিন্তু নিরূপম, তুই কি আমাদের মতো কিছুই দেখিসনি? না মা, আমি কিচ্ছু দেখিনি, কিছুই শুনিনি, শুধু তোমাদের কাণ্ড কারখানা দেখে অবাক হচ্ছি। স্যারের বলা সেই গল্পটা মনে ছিল বলেই হয়তো আমি কিছু টের পাইনি। সত্যি, দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি রে নিরূপম। আজ আজ তুই আমাদের ভুলটাও ভাঙিয়ে দিলি। থাক, আর কথা বাড়াতে হবে না, রাত অনেক হলো। আজ আবার রান্না বান্নার ঝক্কি সামলাতে পারবে না। ব্যাগে কিছু প্যাকেট ফুড রয়েছে, সেগুলো খেয়ে ঘুমোতে চলো। হ্যাঁ লাবণ্য, তাহলে বাড়িটা আমরা কিনছি, তাই তো? সে আর বলতে, ভুলটা তো ভেঙেই গেল। তাই তুচ্ছ কারণে এমন একটা বাড়ি হাতছাড়া করা কোনো মানেই হয় না। তুমি ঠিকই বলেছ। কাল তাহলে সাগরিকার নামে টাকাটা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে আসি। দেরি করে কি লাভ? সে তুমি যা ভালো বোঝো করো। ঢং ঢং শব্দে বড় গ্র্যান্ডফাদার ক্লকে 12টার ঘণ্টা বাজতেই সকলের চোখে ঘুম নেমে এলো। তবে তারা জানতেও পারল না কখন যেন তাদেরই অগোচরে আবারও এই ঘরের রং বদল হতে শুরু করেছে। দেওয়ালের নতুন রং খসে বেরিয়ে আসছে নোনা ধরা দেওয়ালের মাঝে আঁকা শত শত ছবি। রাশি রাশি কালো ধোঁয়া মাথার ওপর জড়ো হয়েছে, ভেসে আসছে কান্নার শব্দ। টেবিলের ফুলদানিতে শোভা পাচ্ছে এক গুচ্ছ রক্তকরবী ফুলের থোকা। সেটা শুকিয়ে যায়নি, টবে জল নেই, বরঞ্চ জলের বদলে রয়েছে রক্ত। রক্তকরবী ফুলের থোকা যেন চোঁ চোঁ শব্দে সেখান থেকে রক্ত শুষে চলেছে। বাতাসে ভেসে চলেছে মৃত শরীরের পচা গন্ধ। সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা দেহ। ঘরের কোনায় হাঁটুতে মুখ গুজে কাঁদছে ওটা কে? আর জানলার গ্রিল ধরে ওটা কে দাঁড়িয়ে শুয়ে থাকা 4-4টে মানুষের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে চলেছে? তার হাতে ধরে থাকা টেপ রেকর্ডার থেকে ক্রমাগত কয়েকটা কথা বেরিয়ে আসছে মাত্র। মাধ্যম, প্রাক্তন মাধ্যম পরবর্তী মাধ্যমের নির্বাচন করে। এই ঘর যৌবন শুষে খায়। রক্ত করবি তৃষ্ণার্থ, সে যে রক্ত চায়। লাবণ্য, এইবার তোমার উপর সকল দায়িত্ব বর্তাবে। সময় এসেছে, সময় এসেছে, সময় এসেছে। বেশ একটা ঝিমুনি ভাব চলে এসেছিল উজ্জ্বলের। কাল রাত থেকেই মাথাটা ভার হয়ে রয়েছে তার। খানিক আগেই টাকা নিয়ে ব্যাংকে এসেছে সে। ব্যাংকের কাউন্টার থেকে ঘোষণা হতেই পাশ থেকে একজন ভদ্রলোকের গলা শোনা গেল। আরে ও মশাই, আরে যান, ডাকছে আপনাকে। হ্যাঁ, কি করছেন? আপনার টোকেন নম্বর তো 102। আমি আপনার পরেই ছিলাম কিনা তাই জানি। আমার টোকেন নম্বর 103।
ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আসলে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাই আর কি। কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। সে বুঝতে পেরেছিলাম। আপনি এগোন, আমাকে এগোতে হবে, কারণ আপনার পরেই আমি রয়েছি। হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে। কাউন্টারের সামনে গিয়ে হাতের ব্যাগটা থেকে বেশ কয়েক গোছা 500,000 টাকার থাক থাক বান্ডিল বাড়িয়ে দিয়ে উজ্জ্বল বলল, টাকা ট্রান্সফার করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিন আর এই ফর্মটা ফিল আপ করে জমা দিন। ছোট্ট ফর্মটা হাতে নিয়ে কাউন্টারের পাশেই একটি উঁচু জায়গায় রেখে তড়িঘড়ি সেটা ফিল আপ করতে লাগলো উজ্জ্বল। হঠাৎ পাশ থেকে সেই অচেনা ভদ্রলোকটি নিজের কাজ সেরে উজ্জ্বলকে একটা অযাচিতভাবে মৃদু ধাক্কা মেরে বলল, কথা আছে, কাজ সেরেই বাইরে আসুন, ঠিক আছে? উজ্জ্বল কিছু বুঝে ওঠার আগেই লোকটা হন হন করে বাইরে বেরিয়ে এলো। অগত্যা ফর্মটা জমা করতেই ক্যাশ কাউন্টারের লোকটা বলে উঠল, ও মশাই, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দিয়েছেন তো? হ্যাঁ, বাট ওয়াই? আপনি নিশ্চিত? ইয়া শিওর। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি সাগরিকা সমাদ্দার? আগে তাই তো জানি। কিন্তু ওনার অ্যাকাউন্ট তো বহুকাল ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, বহু বছর টাকার লেনদেনও হয় না। মানে মানে আই ডোন্ট গেট ইট, এটা কী করে সম্ভব? সেসব তো বলতে পারবো না, তবে গত 10 বছর ধরেই অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি, তাই অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে। যা টাকা ছিল সেসব এখন ব্যাংকের খাতে বিনিয়োগ হয়েছে, কারণ ওই অ্যাকাউন্টের যিনি নমিনি ছিলেন ওনার সঙ্গেও আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। ওনার বাড়ির ঠিকানায় খোঁজ নেননি? নিয়েছিলাম মশাই, কিন্তু ওনার বাড়িতে তো তালা মারা, কেউ থাকেই না। কিন্তু আমার সাথে কালকেই ওনার দেখা হয়েছিল। ওনার কাছ থেকে ওনার বাড়ি তো, মানে বাড়িটা আমরাই কিনেছি, তার টাকাই তো দিতে এসেছিলাম। ওনার বাড়ি ঠিকানাটা একটু বলুন তো। ওই তো 32/B বালিগঞ্জ সার্কুলার। এই 1 মিনিট দাঁড়ান তো, আমাদের ব্যাংকের একজন স্টাফ ওনার বাড়িতে গিয়েছিল, ওকেই ডাকি। আপনি বরং ওর সঙ্গেই কথা বলুন। এই মানিক, একবারটি আয় দেখি এদিকে। বেল বাজার সাথে সাথে একটি বছর 20 যুবক হন্তদন্ত হয়ে পাশের একটি কামরা থেকে ফাইল হাতে বেরিয়ে এলো। হ্যাঁ শোনাইদা, বলো, লিখেছিলে? হ্যাঁ শোন, এই ভদ্রলোকটি সাগরিকা সমাদ্দার বলে একজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে এসেছিলেন। তুই তো ওনার বাড়ি গিয়েছিলি, গিয়ে কি দেখলি ওনাকে সবটা বল দেখিনি। আমার আবার অন্য কাজ রয়েছে, লাইনে অনেকে দাঁড়িয়ে আছে আজকে। কথা বল, ওনার সঙ্গে কথা বল। আপনি বাইরে আসুন, সব বলছি। মানিকের সাথে তৎক্ষণাৎ উজ্জ্বল ব্যাংকের বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল ব্যাংকের সেই ভদ্রলোকও হন হন করে তার দিকে এগিয়ে আসছে। নমস্কার, আমি অদ্রিত, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ, কথা মানিকের সাথে আমারও রয়েছে অদ্রিতবাবু। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। স্বাভাবিক, যে মানুষটা 10 বছর ধরে নিখোঁজ, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে গেলে সমস্যা তো আসবেই। আহা, আপনারা দাঁড়ান, আগে আমায় পুরোটা বুঝতে দিন। আপনি সাগরিকা সমাদ্দারের অ্যাকাউন্টে টাকা দিতে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। ওনার আদি বাড়ি বীরভূমে, যতদূর আমি জানি। মেয়েটি একাই থাকতো, কলকাতায় কী সব যেন রিসার্চ করতো। ব্যাংক স্টেটমেন্টে পেশার জায়গায় সেটাই লেখা ছিল। তারপর আপনাদের এই বাড়িটি কেনার পর থেকে প্রায় 10 বছর হতে চললো মশাই। ব্যাংকের ধারও মারায়নি, কোনো লেনদেন হয়নি। একবার ওই বাড়িতেও গিয়েছিলাম, গিয়ে কত ডাকলাম, কেউ সাড়াই দিল না। আশেপাশে তো তেমন কোনো বাড়িও নেই। গলির মুখে একটা ওই মুদি দোকান রয়েছে, মালিককে জিজ্ঞেস করায় ও তো মনে করে কিছু বলতেও পারলো না। কিন্তু কাল ও আমায় সমস্ত আইনি কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাড়িটা হ্যান্ড ওভার করেছে, সেটা অস্বীকার করি কি করে? আপনি শিওর উনি ছিলেন তো? কি করে শিওর বলবো বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি। দেখুন আবার কোনো ফ্রড লোকের পাল্লায় পড়লেন কিনা। আচ্ছা, আপনি একটু ভালোভাবে খোঁজ খবর করুন, বুঝলেন? দেখুন যদি কিছু জানতে পারেন। আমি আজ আসি, মেলা কাজ পড়ে আছে। মানিক ব্যাংকের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলে অদ্রিতবাবু বললেন, সবটা শুনলাম। আপনি যখন টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করছিলেন, তখন অ্যাকাউন্ট হোল্ডারের জায়গায় সাগরিকা সমাদ্দারের নামটা দেখে চমকে গেছিলাম। ক্ষমা করবেন, আসলে চোখে পড়ে গিয়েছিল আর কি। আমি নিজেও জানি না সে কোথায়, কিন্তু গত 10টা বছর আমি তাকে পাগলের মতো খুঁজে চলেছি, বা বলা ভালো
খুঁজেছি। আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, কারণ আমি তাকে ভালোবাসি। আজও আমি তার জন্য অপেক্ষা করে রয়েছি। সাগরিকা আর আমি একই কলেজ থেকে পাস আউট। ওই বাড়িটাকে সে নিজের মতো করে সাজিয়েছিল। আমরা ঠিক করেছিলাম জানেন তো, বিয়ের পর সেখানেই থাকবো। কিন্তু এরপরেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। সাগরিকা আমার সাথে দেখা করা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়। বাড়িতে গেলে দরজা খোলে না। ভাবলাম যে হয়তো আমায় আর পছন্দ করে না, সে মুক্ত হতে চায়, তাই আমিও তাকে আর বিরক্ত করিনি। কিন্তু গোল বাঁধলো ঠিক বছর 4 পর। একদিন আমার অফিসে একজন বৃদ্ধা মহিলা এসে আমার সাথে দেখা করতে চায়। একজন বৃদ্ধা? আগে হ্যাঁ, বৃদ্ধা। আমি সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে রয়েছি। ভাবলাম কোনো ক্লায়েন্ট হবে হয়তো। তাকে সসম্মানে আমার কেবিনে এসে বসাই। হঠাৎই ওই বৃদ্ধা আমার হাত ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে ওই বাড়ি নাকি অভিশপ্ত, ওই বাড়িতে নাকি মায়া আছে। মানুষের ভেতর থেকে আবেগ মুছে দেয়, স্মৃতি মুছে দেয়, উন্মাদ করে তোলে নাকি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, কে তিনি, কোন বাড়ি, কিসের মায়া, আর কারই বা স্মৃতি। তারপর উনি যা বললেন সেটা শুনে আমি চমকে উঠলাম। কি বলেছিলেন ওই বৃদ্ধা? উনি বলেছিলেন যে উনি সাগরিকা, আমার প্রাক্তন। একটু আগে যে বাড়িটার কথা আপনারা বলছিলেন, সেই বাড়িটাই সাগরিকা কিনেছিল। কিন্তু এই বৃদ্ধা সাগরিকা কিভাবে? এটা তো হওয়া সম্ভব নয়। সে যখন ওই বাড়িতে উঠে এসেছিল তখন তার বয়স ছিল 25, এখন তার বয়স হয়তো 35। আমার বিচ্ছেদের পর কেটে গিয়েছিল 4 বছর, তাহলে সেই সময় 29 হওয়ার কথা। কিন্তু আমার সামনে যিনি বসে রয়েছেন ওনার বয়স 9 করে 80-র ওপরে তো হবেই হবে। মাথায় সাদা চুল, রুগ্ন হাত পা, কুঁচকে যাওয়া চামড়া, মুখে বলি রেখা। একটা মানুষের বয়স এত দ্রুত কিভাবে বেড়ে যায়? আর সেটা কি আদৌ সম্ভব? তারপরে কি হলো? ওনাকে আমি বের করে দিই, উনি চলেও যান। এরপর ওনাকে আমি আর কখনো দেখিনি। সাগরিকার খোঁজে যখন আমি হন্যে হয়ে ঘুরছি তখন আমাদের কলেজেও গিয়েছিলাম, এমনকি পুরনো সহপাঠীদের কাছেও যাই। একটা অদ্ভুত বিষয় কি জানেন, ওই বৃদ্ধাকে নাকি কলেজের পাশে, পুরনো বন্ধুদের বাড়ির সামনে, কলেজের প্লেগ্রাউন্ডে অনেকেই দেখেছে। কিন্তু সে কাউকে আর বিরক্ত করেনি বা নিজেকে সাগরিকা বলে পরিচয়ও দেয়নি। কিন্তু ওই শেষ না, এরপর ওই বৃদ্ধাকে দেখা গিয়েছে আর না সাগরিকাকে। আজ এত বছর বাদে আপনার মুখে সমস্ত কথা শুনে তো অবাক হচ্ছি মশাই। ওহ, আমার মাথাটা ঘুরছে জানেন তো, সবটা কেমন যেন ধোঁয়াশা লাগছে আমার কাছে। স্বাভাবিক, তাছাড়া ওই বাড়িটাও ভালো না, পারলে ছেড়ে দিন। টাকা তো বেঁচেই গেল। ভালো নয় বলছেন কেন? কেন, আপনি জানেন না? হ্যাঁ, ওই যেটুকু সাগরিকা, সাগরিকা নাম নিয়ে যিনি এসেছিলেন তার মুখ থেকে যতটা শুনেছি আর কি। কি শুনেছেন জানি না, কে শুনেছে তাও জানি না। আমি পুলিশে মিসিং কমপ্লেইন্ট করেছিলাম। 10 বছর পেরিয়ে গিয়েছে, তাই অফিসিয়ালি তাকে আইনের চোখে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। ওই বাড়ির পুত্রবধূ মানে কৌলাবতী দেবী, উনি তো কিসব তন্ত্র মন্ত্র জানতেন বলে শুনেছি। কিসব খাইয়ে একদিনের মধ্যে গোটা পরিবারকে শেষ করে ফেলেন। বেঁচে ছিলেন উনি আর ওনার মেয়ে। একদিন তারাও রাতারাতি গায়েব হয়ে যায়, কেউ আর তার খোঁজ রাখেনি। আপনি ওয়াল পেন্টিংগুলো দেখেছিলেন আশা করি? হ্যাঁ, আবার নাও। মানে এক পর্যায়ে এসে আমি এবং আমার স্ত্রী এমন অনেক কিছু অনুভব করি যা সঠিক করতে বলতে গেলে ভয়াবহ এবং অতি প্রাকৃতিক। এক অদ্ভুত ঘোর লাগা অবস্থায় আমি দেওয়ালে নানা মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি আঁকা ছবি দেখতে পাই। আপনি ওই বাড়ি ছেড়ে দিন মশাই। ওই বাড়িতে কিছু তো রয়েছে যা আমার বা আপনার ধারণারও বাইরে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই ব্যাপারে নিশ্চয়ই কিছু একটা সিদ্ধান্ত নেব। লাইব্রেরিটা বেশ বড়। বুকশেলফগুলোতে নানান পুরনো দিনের বই রয়েছে। চিরিক চিরিক শব্দ করে বেশ কয়েকবার লাইব্রেরি রুমের আলোটা জ্বলে উঠল। দ্য ম্যাজিক আর্ট অফ উইচক্রাফট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক বইটি এতক্ষণ মন দিয়ে পড়ছিল লাবণ্য।
সময়টা ভরদুপুর হলেও আকাশের কোল জুড়ে কালো মেঘের আনাগোনা রয়েই গেছে। বইটির প্রতিটি পাতায় মানুষের আত্মাকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করে কিভাবে আবার তাকেই শুধুমাত্র তার নিজস্ব কোনো অভিব্যক্তির নকল এঁকে জাগিয়ে তোলা যায় সেসব বিস্তারিত লেখা রয়েছে। ছেলে মেয়ে দুটো ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে রয়েছিল। এতক্ষণ বইয়ের প্রতিটা পাতা বেশ মনোযোগ সহকারেই পড়ে চলেছিল লাবণ্য। তবে গোল বাঁধল সেই খিলখিল মেয়েলি কণ্ঠের হাসি শুনে। একটা আবছায়া অবয়ব হঠাৎ লাইব্রেরির দরজার সামনে দেখা দিল। কে কে ওখানে? অনুরাধা, তুই? না, কোনো সাড়া এলো না তো। তবে হঠাৎ কোথা থেকে এক রাশ দমকা বাতাস এসে বইয়ের পাতাগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল। হঠাৎ এমন একটা পাতা এসে স্থির হলো যেখানে না চাইতেও লাবণ্যর চোখ আটকে গেল। একটা অদ্ভুত ছবি আঁকা রয়েছে। একজন মহিলা, সম্পূর্ণরূপে বিবস্ত্র, তার দু হাত দুদিকে বিস্তৃত। তাকে ঘিরে তার পায়ের কাছে বসে রয়েছে বেশ কিছু কালো কালো আবছায়া অবয়ব। তাদের দুই চোখ আগুনের মতো জ্বলছে। সেখানে ইংরেজিতে লেখা রয়েছে, তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, হে মহান শয়তান, আমি তোমার অনুরক্ত, তোমার অজ্ঞাবহ। ঈশ্বরের সকল নির্দোষকে আমি ঘৃণা করি। আজীবন রূপ লাবণ্যের জ্যোতি এবং এই পৃথিবীর বুকে তোমার নাম কায়েম করতে নিজেকে মাধ্যম হিসেবে নিযুক্ত করলাম। এই খেলা চলতেই থাকবে। আমার পরে আমি এক এক করে মাধ্যম বেছে দেব। তোমায় জাগাতে বলির প্রয়োজন একসাথে বহু মানুষের পবিত্র আত্মা। হে মহান শয়তান, তুমি আমায় শক্তি দাও যাতে আমি তোমায় আবারও ফিরিয়ে আনতে পারি। আবছায়া মূর্তিটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তার দিকে। তার একটা আঙুলের তর্জনী তার দিকে নির্দেশ করা। অবয়বটি অস্বচ্ছ শরীর ভেদ করে বাল্বের আলো এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গিয়েছে। যেন ঘন কুয়াশার এক ঝলক তীব্র হেডলাইটের আলো। যেন মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে আসছে দলা দলা রক্ত। সে বলে চলেছে, আমাদের কাউকে ছাড়বে না। ওই ঘর যে তোমার যৌবন চায়, বিনিময়ে তোমায় দুটি সত্তায় ভাগ করে দেবে। একটি থাকবে বার্ধক্যের দ্বার গোড়ায়, অপরটি যৌবনের রূপ প্রস্ফুটিত। সে কাজ শেষে শয়তানের সাথে মিলিত হবে, ঠিক যেভাবে মৃত্যুর পর আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। বইয়ের পাতা উড়ে চলেছে। লাবণ্যের চেয়ার থেকে ওঠার ক্ষমতাটুকুও যেন নেই। সে এগিয়ে আসছে কাছে, আরো আরো কাছে এগিয়ে আসছে যেন সে। মেরে ফেলো নিজের রক্তের সন্তানকে, মেরে ফেলো। নিজের রক্তের সম্পর্কের বলি ছাড়া গ্রহণ করেন না। আমিও মেরেছি। তাকে খুশি করতে অষ্টমীর দিন সকালে তরকারির ভিতর রক্তকরবীর পাতা বেটে তার উপর ফুলের পাপড়ি মিশিয়ে রান্না করেছিলাম মহার্ঘ। সকলে একে একে মারা গিয়েছিল। এবার তোমার পালা লাবণ্য। সে আরো কাছে এগিয়ে এলো। ধীরে ধীরে এক রাশ ঠান্ডা বাতাস লাবণ্যের শরীরে মিশে যেতেই তার দুটি চোখ তপ করে জ্বলে উঠল যেন। বইয়ের পাতা এক জায়গায় গিয়ে স্থির হয়ে রইল। সেখানে একটা গাছ দেখা যাচ্ছে। গাছের ফুলগুলো ভারী সুন্দর, টকটকে লাল। নিচে লেখা রেড নিরম ওলেঞ্জার। শয়তানের এক বিশেষ রূপের পুজোর জন্য ব্যবহৃত হয়, যা প্রাণঘাতী। এর গন্ধে মানুষের মনে বিভ্রমের সৃষ্টি হয়। এর রস পান করলে বা একটি পাপড়িও খেলে মৃত্যু অবশ্যম্ভাবী। লাবণ্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
রান্নাঘরে স্টোভ জ্বালিয়ে 2 গ্লাস দুধ গরম করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো সে। ফুলদানি থেকে 1 মুঠো রক্তকরবী ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে হাতে পিষে তার রস 2টি গ্লাসে মিশিয়ে দিল। এরপর অঘরে ঘুমোতে থাকা ছেলে মেয়ে দুটোকে ডেকে বলল, অনুরাধা, নিরুপম, ওঠ। আমি জানি তোর বড্ড খিদে পেয়েছে, নে দুধটুকু খেয়ে নে। আধো ঘুম জড়ানো গলায় প্রথমে না না করলেও মায়ের দিকে সেভাবে লক্ষ্য না করেই দুধের গ্লাস দুটো নিয়ে চোঁ চোঁ করে দুজনে খেয়ে নিল সেটি। তবে লক্ষ্য করলে দেখতে পেত হঠাৎ করেই তাদের মা কেমন যেন বদলে গিয়েছে। মাথার চুল রুক্ষ, চোখের মণি গোটাটা কালো হয়ে উঠেছে, শরীর থেকে কেমন যেন একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। দুধটা খাওয়ার পরেই তারা ছটফট করতে লাগলো, মুখ দিয়ে তাদের সাদা গ্যাঁজলা বেরিয়ে আসতে লাগলো। গলা চলে যাচ্ছে, তুমি আমার কি খাওয়ালে মা? মাগো, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাদের কি খাওয়ালে? অনুরাধা নিরুপমের কথা শুনে লাবণ্য হো হো করে হেসে উঠল। ধীরে ধীরে তার গোটা শরীর বাতাসে ভেসে উঠল। এবার তার মুখ দিয়ে বিড়বিড় করে বেরিয়ে আসতে লাগলো মন্ত্রের উচ্চারণ। বদলে যাচ্ছে ঘরটা, দেওয়ালে ফুটে উঠেছে নানান ছবি। সেখানে এক রাশ কালো ধোঁয়া এঁকে বেঁকে সৃষ্টি করে চলেছে আরও এক দেওয়াল ছবি, যেখানে একজন মহিলা 2টি দুধের গ্লাস 2 ছেলে মেয়ের দিকে এগিয়ে দিচ্ছে। মেঝেতে সেই অজস্র কাটাকুটির দাগ, মাথার ওপর সিলিংয়ের ঠিক কাছে কালো মেঘ জমেছে। কতগুলো কালো কালো আবছায়া অবয়ব ঠিক সেই ভাসতে থাকা লাবণ্যের পায়ের কাছে এসে জড়ো হয়েছে। এবার অনুরাধা নিরুপমের হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে এক রাশ বাতাস বেরিয়ে এসে ওই কালো মেঘের গায়ে মিশে যাচ্ছে। এ যেন একই দুনিয়ার ভিন্ন ভিন্ন মাত্রার এক জগৎ। এ যেন নরকের এক অনন্য দুনিয়া, যার চাবিকাঠি সাধারণ মানুষের আজও অজানা। ঘর তো একই রয়েছে, কিন্তু ভিন্ন মাত্রায় জন্ম নিয়েছে এক অনন্য আয়াম, যার প্রভু অন্তত আমাদের জানা সেই পরমেশ্বর নন। ধীরে ধীরে নিরুপম আর অনুরাধার শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যেতেই লাবণ্যের শরীরটা থপ করে মাটিতে আছড়ে পড়ল। ঢং ঢং করে এক টানা ঘড়ির শব্দে আচমকায় ঘুমটা ভেঙে গেল লাবণ্য। হঠাৎ নিজেকে মেঝেতে আবিষ্কার করে বেশ অবাক হলো সে। চোখের দৃষ্টি ঝাপসা, তার হাতটা হঠাৎ নিজের মুখের কাছে চলে গেল। এবার তার গাল এক রাতের মধ্যে তুবড়ে ভেতরে ঢুকে গেছে, চামড়া কুঁচকে গেছে একেবারে। অন্যায় করেছি, গুরুতর অন্যায়। না বাঁচতে পারছি না মরতে। এখন এই বদ্ধ ঘরে টেপ রেকর্ডারটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। আমি বাড়ির বড় ছেলের স্ত্রী গৌলাবতী। আমি ছোট থেকেই ডাইনি বিদ্য রপ্ত করেছিলাম, এই নিয়ে বিস্তর পড়াশোনা করেছি। আমি জানি আমার প্রভু শয়তানকে ফিরিয়ে আনতে গেলে নিজের জীবনী শক্তির অর্ধেকটাকে দান করতে হবে। একই সাথে কমপক্ষে 40 জনের প্রাণ উৎসর্গ করতে হবে। আমি করেছি, আমার নিজের মেয়ের প্রাণও নিয়েছি। বিনিময়ে আমার দেহ, আমার আত্মা 2টি সত্তায় বিভক্ত হয়ে গিয়েছি। আমার বৃদ্ধা রূপ একই ঘরের এক ভিন্ন মাত্রায় বেঁচে থাকবে এবং আমার যুবতী রূপ বাইরে গিয়ে নতুন মাধ্যমের সন্ধান করতে পারবে। যেই এই জালে ধরা দেবে তারও একই অবস্থা ঘটবে। তবে সেই যুবতী রূপ তখনই কার্যক্ষম হবে যখন তার আসল সত্তা এই কাজে রাজি হবে। বাকিটা সময়ের অপেক্ষা। এই ঘর বাইরে থেকে একরকম, কিন্তু সময় হলে এর ফল
যাবে, ফিরে আসবে আজকের এই সময়কালে। পরবর্তী মাধ্যমের সঙ্গী হিসেবে থাকবে এই টেপ রেকর্ডার, যেখানে সে তার পরবর্তী মাধ্যমের জন্য বার্তা রেকর্ড করে রেখে যেতে পারবে। এইভাবেই চলতে থাকবে এই খেলা। এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। না না না, এটা হতে পারে না, কিছুতেই না। আমি ভুল দেখছি নির্ঘাত, ভুল দেখছি, ভুল শুনছি। সবটা আমার দৃষ্টি ভ্রম, শ্রুতি ভ্রম। আমি বিশ্বাস করি না, কিছুতেই না। বাড়ির সামনে পুলিশের গাড়িটা এসে দাঁড়াতে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো লাবণ্য। কাঁধ থেকে হাত দুটো যেন মাটিতে খসে পড়েছে। লাল রঙের পর্দা দুটো বাতাসে উঠছে এবার। ওই তো উজ্জ্বল আসছে, সাথে একজন পুলিশ অফিসার। লাবণ্য চিৎকার করে ডেকে উঠল, এই তো আমি, এই তো এখানে। কোনো মতে হাত দুটো নাড়ল সে। দরজা খোলার শব্দ হলো, কানে ভেসে আসছে উজ্জ্বলের গলার শব্দ। সব শুনতে পাচ্ছে লাবণ্য, তবে মাটিতে কান পেতে। মনে হচ্ছে যেন এই ঘরের নিচ থেকে কেউ কথা বলে চলেছে। লাবণ্য মাটিতে আঁচড়াতে লাগলো। সরু দুটো অস্ত চর্মসার হাত দিয়ে বারবার আঘাতের পর আঘাত করে বলতে লাগলো, আমি এখানে, ওগো আমি এখানে। তোমরা কেন আমায় শুনতে পাচ্ছ না? আমি এখানেই রয়েছি। রক্তকরবের ফুলগুলো আরও যেন সংখ্যায় বেড়েছে, নতুন কুড়ি গজিয়েছে। লাল রক্তের মতো রং ছড়িয়ে পড়েছে তার সর্বাঙ্গে। তারা ফিরে যাচ্ছে। ওই তো তাদের গেটের সামনে দেখা যাচ্ছে। এবার দরজায় তালা পড়েছে, মোটা তালা। লাবণ্য ঘরের দরজা খুলতেই দেখা গেল আরেকটা দরজা, তারপর আরেকটা। একটার পর একটা দরজা খুলতে খুলতে অবশেষে শেষবারের মতো চিৎকার করে বলে উঠল সে, ও চল, আমায় ছেড়ে যেও না। ফিরে এসো চল, ফিরে এসো। 10 বছর পর। এই নেন চাবি, বাড়িটাকে সামলে রাখবেন কেমন? বাড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। আলগোছে সোনালি রং করা চুলগুলো আলগোছে সরিয়ে দোতলার জানলার দিকে চেয়ে একবার মুচকি হাসল লাবণ্য। সেখানে দাঁড়িয়ে রয়েছে তারই বৃদ্ধারূপ। তার শন বাঁধানো সাদা চুল, মুখ জুড়ে অজস্র বলিরেখা। সে বারংবার তার মাথাটা জানলার গ্রিলে ঠুকতে ঠুকতে বলে চলেছে, ওদের যেতে দাও, আর পাপ করো না, ওদের মুক্তি দাও। তবে সেটা নিচে দাঁড়িয়ে থাকা লাবণ্যের যুবতী রূপ ছাড়া আর কারোর কানে গেল না। এটাই তো নিয়ম। এই ঘর মাধ্যম খুঁজে নেয়, মাধ্যমকে দিয়ে বলি দেওয়ায়। তার রূপ, নির্যাস, জীবনী শক্তি, অর্ধেক আয়ু সে শুষে নেয়। শর্ত একটাই, মাধ্যম খুঁজতে রাজি হলে তবেই যৌবন ফিরিয়ে দেওয়া হবে। তবে কাজ শেষে তার বৃদ্ধারূপ আত্মহননের পথ বেছে নেবে এবং যুবতী রূপধারী শরীরের আত্মা শয়তানের সাথে মিলিত হবে। দরজার তালা খুলছে, তারা দুজন ভেতরে ঢুকছে। ধীরে ধীরে লাবণ্য বাতাসে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে, আর লাবণ্যের বৃদ্ধা রূপটি রক্তকরবীর এক থোকা ফুল মুখে নিয়ে চিবোতে চিবোতে ঢলে পড়ছে মৃত্যুর কোলে।